আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাকে কি শোনা যায়? যাক, ডেস্টিনি গ্রুপের 43 লক্ষ মতান্তরে 45 লক্ষ ডিস্ট্রিবিউটরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনারা যারা এই মুহূর্তে এই লাইভ দেখতেছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ইতিপূর্বে ডেস্টিনি নিয়ে আরও 2টা লাইভ করছিলাম। আমার কথা কি শোনা যায়? একটু কমেন্টসে কেউ জানাবেন শোনা যায় কিনা। আমি ইতিমধ্যে 2টা লাইভ করছিলাম। একটা করছিলাম 30 তারিখ শনিবার 30শে আগস্ট, আরেকটা করছিলাম 6 আগস্ট। কিন্তু গত 13 তারিখ শনিবার আমাদের একটা লাইভ হওয়ার কথা ছিল ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে। আমাদের দৈনিক ডেস্টিনি ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাসান ভাই এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ট্রেজারার আবুল হাসান ভাই পিএইচডি, 1900 একটা লাইভ করার কথা ছিল শনিবার রাত 9টায়। আমরা ওখানে একাধিক আইনজীবী থাকার কথা ছিল, লাইভ অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিভিন্ন সম্পদ এগুলা দেখার জন্য আবুল হাসান ভাই ব্যস্ত হয়ে যায়। পরবর্তীতে আর শনিবারের লাইভটা আমার পক্ষে করা সম্ভব হয় নাই। পরবর্তীতে গতকালকে রবিবার, যেটা আমি লাস্টে বলবো, আমাদের পিএইচডি ফোরামের অ্যাডহক কমিটির মিটিং ছিল রাত্রে, যার কারণে করতে পারি নাই। আমি আগামী শনিবার থেকে চেষ্টা করব নির্ধারিত লাইভ করার জন্য। তো যারা আজকে আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ। যদি আপনার আমার বক্তব্যগুলো ভালো লাগে তাহলে ভবিষ্যতে পরবর্তীতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও 10 জনকে জানানোর উদ্দেশ্য, 10 জন 20 জন, বিশেষ করে 45 লক্ষ জনগণকে জানানোই আমার একমাত্র উদ্দেশ্য। আসেন, এই লাইভটা করার একমাত্র উদ্দেশ্য হলো আমরা কি করে ডেস্টিনি গ্রুপের জনগণকে বেটার সুবিধা দিতে পারি। আমি এর আগে আসলে আমি ইচ্ছাকৃত লাইভ অনুষ্ঠানে আসিনি, আমাকে বাধ্য করা হয়েছে। ডেস্টিনির এমন কিছু মিথ্যা প্রচারণা ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, এআই ভিডিওর মাধ্যমে প্রচার করা শুরু হচ্ছে এবং আমরা যখন 2-1টা পোস্ট দিতাম, বিশেষ করে আমি, এতভাবে নেগেটিভ কমেন্টস করতো। এখন এগুলা লিখিত উত্তর দিতে গেলে প্রচুর সময় লাগতো। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম কি করে প্রচুর এত সময় দেব, তার সাথে সপ্তাহে একদিন শনিবার লাইভ করি, যেহেতু সরকারি বন্ধ। যাক, আজকে এটা আমার 3য় লাইভ। শনিবারের লাইভটা নির্ধারিত সোমবারে করতেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী শনিবারে পরবর্তী লাইভটা করব। যাক, আসেন, এই লাইভটার একমাত্র উদ্দেশ্য হলো ডেস্টিনির বিরুদ্ধে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার, আমাদের ডেস্টিনির ফাউন্ডার, এই 2 জনের বিরুদ্ধে, আর বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক কিছু লোকে টার্গেট করে নেগেটিভ প্রচার করতেছে। এই নেগেটিভের উত্তর দেওয়া, এদেরকে আইনগত প্রতিবাদ করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করা, পরবর্তীতে আইনগতভাবে প্রতিবাদ করা এবং ডেস্টিনি ব্যবসা শুরুতে সহযোগিতা করার মাধ্যমে 45 লক্ষ জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই আমার এই লাইভের একমাত্র উদ্দেশ্য। আমি আইন পেশায় থাকার কারণে আমি এখানে সঠিক তথ্যগুলো তুলে ধরব।
আর সঙ্গত কারণে অনেক কথা এখানে বলতে পারবো না। আপনারা যারা জানতে চান পরবর্তীতে আমাকে যোগাযোগ করলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসেন, গত দুইটা লাইভে আপনারা প্রচুর সাড়া দিয়েছেন। বিশেষ করে দ্বিতীয় লাইভটা আমি ইতিমধ্যে যেটা গত দুইটা লাইভে বোঝানোর চেষ্টা করছি, বিশেষ করে গত 6 তারিখ শনিবারের লাইভটাতে যেটা বলেছিলাম, 2012 সাল পর্যন্ত আমাদের ডেস্টিনি ব্যবসাটা খুব ভালোভাবেই চলছিল। 2012 সালের মাস থেকে কিছু হলুদ মিডিয়া লাগিয়ে দিয়ে পরিকল্পনা মাফিক আমাদের বিরুদ্ধে লিখে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার টার্গেট করে লেখালেখি করে দুদকের মাধ্যমে 2টা মামলা করে আমাদের টপ ম্যানেজমেন্টকে জেলখানায় নিয়ে যায়। তখন থেকে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে গেছে। আর বিশেষ করে তৎকালীন সরকারের একমাত্র টার্গেট ছিল ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং আমাদের মোহাম্মদ সেনাপ্রধান হারুন সাহেব দায়িত্বে থাকার কারণে মামলার আসামি হয়েছে। এটা ইতিপূর্বে বলেছি, আপনারা অনেকেই জানেন। আর আমাদের মোহাম্মদ হুসাইন স্যারের প্রতি কোনো টার্গেট ছিল না, কিন্তু আমাদের হুসাইন স্যার যেটা ইতিমধ্যে স্বীকার করেছে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে বাঁচানোর জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে বাঁচানোর জন্য যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সিদ্ধান্ত নিল যে আত্মসমর্পণ করবে, তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে সঙ্গ দেওয়ার জন্য, যাতে এই বিষয়টা উনি মামলাতে না হয়, অর্থাৎ ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার একা জেলখানা যাবে, শুধুমাত্র ওনাকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের মোহাম্মদ হুসাইন স্যার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে আত্মসমর্পণ করে জেলে চলে গেছেন। এটা হোসেন সাহেব নিজেই স্বীকার করেছেন। যাক, আজকে যেহেতু আমাদের আবার 10টা বাজে নির্ধারিত আরেকটা জুম মিটিং আছে, তাই পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করা সম্ভব না। আমি শুধু লাইভে যে জিনিসটা বলবো, আমি ইতিমধ্যে গত লাইভ মিটিংয়ে ডেস্টিনির জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে 2022 সালে যখন এই ভোট করার জন্য, ব্যবসা করার জন্য হাইকোর্টে যাওয়া হয়, হাইকোর্টে একটা ভোট করে দিয়েছে আমাদেরকে ডেস্টিনি ব্যবসাটা স্টার্ট করার জন্য, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য এবং যাবতীয় দায় দায়িত্ব পালন করার জন্য। আলহামদুলিল্লাহ। এবং এইখানে আমাদের 13 জন ভোট পরিচালক ডেস্টিনি মালিকের উপরে হাইকোর্ট যেটা করেছিল 6 জনকে দিয়ে দিছে। আমি গত লাইভ অনুষ্ঠানে 6 তারিখে ব্যাখ্যা করছি, এই 6 জনের মধ্যে 5 জন, একজন ছিল সাবেক বিচারপতি যিনি আইন ব্যবস্থা দেখবে, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়েছিল ফখরুদ্দিন স্যার যিনি অডিটগুলো শেষ করবে, একজন ব্যারিস্টার সুপ্রিম কোর্ট যিনাকে দিয়েছিলেন যিনি আইনগত বিষয়গুলো দেখবে, এবং একজন প্রতিষ্ঠানের এমডি দিয়েছিল, একজন চেম্বার অফ কমার্সের সদস্য ছিল। 5 জন ফার্স্ট ক্যাটাগরি। একমাত্র ব্যক্তি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া শেখ হাসিনার আস্থাভাজন করে রফিকুল আমিন শেখ হাসিনা আস্থাভাজন করে এবং রফিকুল আমিন স্যারকে যাতে মাইনাস করে, মোহাম্মদ হুসাইন স্যারকে যখন মাইনাস করে এই ব্যবসাটা দাঁড় করানো যায় এবং দাঁড় করানোর অভিনয় করে ডেস্টিনি গ্রুপের সম্পদ বিক্রি করে সব কিছু চিরস্তরে ব্যানিশ করা যায়, এটার জন্য হাইকোর্ট এই ভোটটা করে দেয়। এবং প্রশান্ত ভূষণ বড়ুয়া একদম, আমি গত লাইভ অনুষ্ঠানে 6 তারিখে প্রমাণ করে দিয়েছি, ওনার এই বোর্ডে আসাটা ছিল একদম পরিকল্পনা মাফিক। এবং এই হাইকোর্টে রায় দেওয়ার আগে ওনার নামটা যে এখানে ডুববে, কারণ ওই রায়ের 15 পাতার 14 নম্বর পাতায় বৈশাখীর দায়িত্বে নেওয়াটাই প্রমাণ করে। যাকে এটা গত লাইভ অনুষ্ঠানে ব্যাখ্যা করছি। আজকে সর্বশেষ যেটা বলবো, যে আমরা যারা, আজকে আমি নাম বলবো না, কয়েকজন ব্যক্তি লাইভ অনুষ্ঠানে, যেমন আগস্ট মাসে একটা লাইভ দেখছি, নাম বলে এনাদেরকে হাইলাইটস করতে রাজি না, এবং ইদানিং দেখতেছি আইনগত ব্যাখ্যা সহ লাইভ করে। যারা আইনজীবী না বা আইন পেশার কিছু বুঝে না, তারা আবার শাস্তি উল্লেখ করতেছে। আবার
পিএইচডি মিটিংয়ের একজনে বলছে আইনজীবী বুয়া আইনজীবী আমি নাকি বোর্ড থেকে নিয়োগ চাইছি। হ্যাঁ, আমি তো এই বোর্ডের সাথে আগস্ট মাসে যখন হাসিনা পালিয়ে গেছে 11 আগস্ট থেকে আমি এই বোর্ডের সাথে কাজ করছি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 8 মাস এই বোর্ডের সাথে জড়িত ছিলাম। এবং আগস্ট মাসের শেষ সপ্তাহে একটা মিটিংয়ে আমি প্রস্তাব দিয়েছিলাম মাত্র 90 দিন, 3 মাস। অর্থাৎ আমাদের যে বোর্ড মেম্বার 16 জন আছে। অবশ্য 16 জন তো এই হাসিনা পালিয়ে যাওয়ার আগেই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি, উনি তো এর আগে পালিয়ে গেছে। বাকি 15 জন। এই 15 জন যদি একটানা 90টা দিন অফিস করেন নিয়মিত, তাহলে এই ব্যবসাটা স্টার্ট করতে ডেস্টিনি আর কোনো সমস্যার সমাধান থাকবে না। 90 দিন তো থাক দূরের কথা, সে আগস্ট সেপ্টেম্বর থেকে এই 15 জনরে একত্রে এক টেবিলে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। এখানে এই 15 জন ছিল 3 পক্ষ, পক্ষে বিপক্ষে নিরপেক্ষ। তাহলে ব্যবসাটা চালু হবে কি করে? পরবর্তীতে যাক বোর্ডের সাথে ছিলাম। এরপরে আসেন, আমি তখন নিয়োগপত্র কেন চাইছি? কারণ আমি যখনই বিভিন্ন আইনগত কথা বলতাম, আমি চ্যালেঞ্জ করে বলি এই বোর্ডের সাথে বর্তমানে যারা কাজ করে, দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড একটা লিমিটেড কোম্পানি, ডেস্টিনি গ্রুপ। এখানে মূলত দরকার হলো আমাদের মতো লিমিটেড কোম্পানি আইন বুঝার মতো আইনজীবী। এখানে আপনি বড় অ্যাডভোকেট আনলেন, বড় ব্যারিস্টার আনলেন, জজ কোর্ট হাইকোর্টে ক্রিমিনাল প্র্যাকটিস করে, সিভিল প্র্যাকটিস করে, অন্য কিছু প্র্যাকটিস করে, এখানে কোম্পানি আইন বুঝতে হবে। কোম্পানি আইন না বুঝলে এখানে উপদেশ দিয়ে কোনো লাভ নেই। আমি যেহেতু 200+ লিমিটেড কোম্পানি গঠন করেছি, ইনশাল্লাহ আমি এতটুকু দাবি করতে পারি লিমিটেড কোম্পানি সংক্রান্ত মোটামুটি কাজকর্ম আমি বুঝি। যার কারণে আমি চাইছিলাম এই 45 লক্ষ লোকের ডেস্টিনির দিকে তাকিয়ে আমি এই বোর্ডে, যেমন আশরাফুল আমিন সাহেবরে এখানে নিয়োগপত্র দেওয়া হয়েছে চিফ কোঅর্ডিনেটর, সাথে আমিও নিয়োগ পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হয়নি। হ্যাঁ, আমি চেয়েছি, কারণ আমি কোম্পানিতে হেল্প করতে চাইছিলাম। তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার জেলে। তাহলে ওনারা কি করে বাধা দেবে? ওনারা তো জেলে। আমি শুধু আজকে আপনাদেরকে একটা কথা বলবো, নাম বলে আপনাদেরকে হাইলাইট করতে রাজি না। কারণ আপনারা যে এই সমস্ত লাইভগুলা করেন, কমেন্টস করেন, এবং একমাত্র টার্গেট রফিকুল আমিনকে করে কেন লাইভ করতেছেন এটা সবাই বুঝে। কারণ রফিকুল আমিন এখন আন্তর্জাতিক ফিগার, পাবলিক ফিগার। ওনার বিরুদ্ধে যদি বলা যায়, ওই সমস্ত ভিডিও বেশি করে লাইভ আসবে, শেয়ার আসবে, কমেন্টস আসবে। ফেসবুক তো নেগেটিভ পজিটিভ দেখে না, ফেসবুক মিডিয়া ইউটিউব দেখবে কোন ভিডিও বেশি দেখে। এখন রফিকুল আমিন স্যার যেহেতু স্টার, তাই এর বিরুদ্ধে আপনারা কথা বলে এই দিক দিয়ে একটা পক্ষ তো আপনাদের পিছনে বিনিয়োগ করতেছে যে লাইভের কারণে, অর্থাৎ নেগেটিভ প্রচারের জন্য টাকা পাচ্ছেন। ওই দিক দিয়ে আবার লাইভ, কমেন্ট, শেয়ার, ফেসবুক, ইউটিউবে ভিউ বাড়িয়ে অনলাইন থেকে একটা ইনকাম করার ধান্দা। কিন্তু আপনারা আপনাদের ভিডিওগুলো দেখেন, এখন আপনাদের এই নেগেটিভটা আস্তে আস্তে প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সত্য একটা জিনিস আছে, সত্য, অর্থাৎ পাবলিকটা আর কত বোকা বানাবেন? আসেন, এখন কি হলো? তাহলে এই বোর্ডের সাথে ছিলাম। পরে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার জেল থেকে বাইর হইল 15 জানুয়ারি 2025। তাহলে ইতিমধ্যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে এখানে 5 আগস্ট যদি আমি বলি, তাহলে এখানে ধরেন 6 মাস, আমি 5 মাস ধরলাম। এই বোর্ড যদি চাইতো, এখানে আমরা 45 লক্ষ লোক রাস্তায় ঘুরতেছি, ডেস্টিনি কোঅপারেটিভের 8.5 লক্ষ লোক রাস্তায় ঘুরতেছি, ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেডের 17.5 লক্ষ প্লাস বিনিয়োগকারী রাস্তায় ঘুরতেছি। আর ইনাদের এই 16 জন লোক বোর্ড মেম্বার, ওনাদের কাছে আমাদের জন্য 90 দিন
সময় হচ্ছে না। আমরা কি পরিমাণ কষ্ট করতেছি, এরপরও স্যার স্যার ধরে রাখছে, পদত্যাগ করতে রাজি না। বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট তিনজন আবার বিদেশে যাইও পোস্ট পদবি ধরে রাখার চেষ্টা করতেছে। কতদিন? ওকে, তাহলে আপনারা যে 5 মাস সময় পাইছেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার তখন জেলে ছিল, তাহলে ওই 5 মাসে তো এই ব্যবসাটা স্টার্ট করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু করেন নাই। কেন করেন নাই? প্রথম তো এটা আমি গত 6 তারিখের লাইভ অনুষ্ঠানেই বলতেছি, এই বোর্ডের মধ্যে একজন বাংলাদেশের টপ 10 একজন ফখরুদ্দিন স্যার চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে দিয়েছিল হাইকোর্ট। সেই চার্টার অ্যাকাউন্টেন্টকে দিয়া তখনই তো আপনারা অডিটগুলো শেষ করতে পারতেন, কিন্তু কেন করেন নাই? এটা একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। কারণ আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছেন, 2011 সালে জুন পর্যন্ত ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যার দায়িত্বে থাকা পর্যন্ত অডিট কমপ্লিট। তাহলে অডিট বাকি ছিল 1 বছর, 2011 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 12 সালের জুন পর্যন্ত। তো এর আগে মার্চ মাস, 3 মাস আগে তো গ্যাঞ্জাম লেগেই গেছে। এবং 12 সালের ওই অডিট করার টাইম ছিল কোম্পানি আইন অনুযায়ী 2012 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 2013 সালের জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে অডিট করে রিটার্ন সাবমিট করবে আরজেএসসি সব জায়গায়, এনবিআর এ। কিন্তু তার আগেই তো যখন আমাদের অডিটটা শুরু হবে, তার আগে তো লেখালেখি করি জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা 12 সালে। সে জুলাই মাসে তো মামলা করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যার, হারুন স্যার এদেরকে জেলে যেতে বাধ্য করছে। তাহলে কিভাবে দায়িত্ব পালন করবে? তাহলে এই অডিটটা, তাহলে আইন অনুযায়ী এই অডিটটা রফিকুল আমিন স্যার এনাদের উপর বর্তায় না। আর আমি আজকে আপনারা যারা বেশ কয়েকজন নাম বলে আপনাদেরকে হাইলাইট করতে রাজি না, আপনাদেরকে ছোট করতে রাজি না, বড় করতে রাজি না। ওই যে একটা কথা আছে, পাগলের সুখ মনে মনে। আপনারা যে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য, কারণ আপনারা মূলত আসলে ডেস্টিনি ব্যবসাও চান না, এইও চান না, শুধু আপনাদের টার্গেট হলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আপনাদেরকে কিছু কিছু জায়গা থেকে বিনিয়োগ করা হয়, এটা হলো আমরা রিপোর্ট তৈরি করছি, এগুলো সব কিছু চলে আসবে ইনশাল্লাহ অতি শর্ট টাইম, আল্লাহ ভরসা জাতির উদ্দেশ্যে। আপনাদের লাইভগুলা শুধু লাইভ করলেই হবে না, ভিডিও করলেই হবে না, আবার অবসর সময় ভাই নিজেরটা নিজে শুনতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আপনি আপনাদের লাইভগুলো আবার শুনবেন, সময় করে নিজেরটা নিজে শুনবেন, আপনার চারপাশে নিরপেক্ষ কাউকে এটা শোনাবেন, শুনে বলবেন যে মন্তব্য করেন। তখন ওই নিরপেক্ষ লোকগুলা বা ডেস্টিনি জানে না এরকম না একজনকে এই লাইভগুলো শোনাবেন, দেখবেন ওরাই বলবে যে এখানে তো একটা নির্দিষ্ট ব্যক্তি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে টার্গেট করেই লাইভ নেগেটিভ এগুলা প্রচার করা হচ্ছে। এগুলা সবাই বুঝে, এগুলা সবাই বুঝে। রিপন ভাই গাজীপুর থেকে দেখতেছেন, ঠিক আছে। রাশেদ ভাই বলছেন সঠিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ। আসলে আমি আজকেও কোনো প্রশ্নোত্তর উত্তর দেবো না, কারণ ইতিমধ্যে লাস্টে বলে আমাদের পিএইচডি ফোরামের অ্যাডহক কমিটিতে রাখা হয়েছে আমাদের 3 জন আইনজীবীকে। আমাদের 10টা থেকে আবার আরেকটা জুম মিটিং আছে, যার কারণে আমি আজকে উত্তর দেবো না, এবং আগামী অনুষ্ঠান থেকে শনিবারে আপনাদের এই যে লাইভ কমেন্টসগুলা দেখে উত্তর দেবো ইনশাল্লাহ। এখানে সৌরভ আলী ভাই দেখতেছেন, ওমর ফারুক ভাই দেখতেছেন, রিপন মিয়া দেখতেছেন, রাশেদ ভাই দেখতেছেন, আলহামদুলিল্লাহ, আলমগীর বাদশাহ দেখতেছেন রংপুর থেকে। যাক, পরে উত্তর দেবো ইনশাল্লাহ। আজকে আমার 10টার মধ্যে লাইভ শেষ করতে হবে। আসেন এখন ভাই, আমি আপনাদের করি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বলার একটা একটা মান থাকতে হয়তো রে ভাই। ওই যে আগস্ট মাসে 19 থেকে 23 তারিখে আমি বলবো আমাদের এখানে মুভমেন্ট নামে একজন খুব সুন্দর করে আইনের ব্যাখ্যা করে 19 সালের বোর্ড মিটিং রেজুলেশন রফিকুল আমিন স্যারের বিভিন্ন বিষয় দেখাই, যেভাবে একটা সুন্দর লাইভ করছে, আমি নাম বলে এখানে ছোট করতে হাইলাইট করতে রাজি না। ওনার এই লাইভটা দেখে কাগজপত্র লাইন বাই লাইন পড়া দেখে আমি আশ্চর্য গেছি, কিভাবে করবে। এবং ওইটার মধ্যে আবার 19 সালে ওখানে ক্লিয়ার
জেলারের অ্যাটাস্টেড সাইন দেখছি ওনার কাগজে। ওনার এই কাগজটা পড়েন, আমি ওই পড়ে দেখছি ওখানে লাস্টে দিই রফিকুল আমিন স্যার এরকম না সিদ্ধান্ত নিছে ডেস্টিনি 2000 লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড করবে। আমি 45 লক্ষ লোকের উদ্দেশ্যে বলবো, এই ডকুমেন্ট আপনারা যে দেখাইছেন এটা আপনারা দেখাইলেও বিপদ, না দেখাইলেও বিপদ। কারণ এত সুন্দর 19 সালের এই কাগজটা এত সুন্দর, আমি ওই লাইভের মাধ্যমে দেখে আমি হাসতেছি যে ওরা নিজেরাই উল্টা রফিকুল আমিন স্যারের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আসলে ওরা ভাবতেছে নেগেটিভ। যে এই ঘটনাটা ঘটছে, এই যে দেখেন তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যাওয়ার আগে ওই যে লাস্টে 1 আগস্টে জামাত শিবিরকে নিষিদ্ধ করে গেছে। 1 আগস্টে যেদিন জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করছে, এর 7 দিনের মাথা ওরা আউট, হাসিনা আউট। অর্থাৎ তার মৃত্যু পরোয়ানা সে নিজেই সাইন করছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন শিবিরের নাম নিতে পারতো না, সেখানে আজকে শিবির জিতে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর নির্বাচন দেওয়া হচ্ছে না। দেখেন এখন বর্তমান রাজনৈতিক দলগুলা 2-1টা দল নির্বাচন করে জিকির করতেছে। আপনারা দেখেন তাহলে গত 1 বছরে ডক্টর ইউনূস সরকার, তাহলে গত 32 সরকার কি ছিল? গত 32 বছর একটানা আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের ক্ষমতায় ছিল। তাহলে আপনারা 32 বছর কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেন নাই? অর্থাৎ ওই সমস্ত সরকারগুলা মুখে মুখে গণতন্ত্র বললো, আসলে ছিল স্বৈরাচার। এই স্বৈরাচার প্রমাণ হইল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটানা 33 বছর ইলেকশন দেয়নি। 33 বছর পরে ইলেকশন দেওয়ার পরে যেই ঘটনাটা ঘটছেন, যেই 2টা দল বিগত 32 বছর ক্ষমতা ছিল, ওই 2টা দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যানিশ। ঠিক ডেস্টিনির বেলায় এই ঘটনাটা ঘটবে ইনশাল্লাহ। এই 45 লক্ষ লোকের আপনার গুটি কয়েকজন, যেটা এর আগে একজনের লাইভে বলছিল, ধরেন ওই যে 99.9 রফিকুল আমিন স্যারের পক্ষে, কথাটা সত্য। আর 1 সামান্য কয়েকজন, এটা তো নির্দিষ্ট এজেন্ডা। আমি আপনাদেরকে বলি, আসলে আপনারা যেই জন্য এই কত 15-20 জন লোক কি জন্য প্রচারণা করতেছেন, আমি তো আপনাদের দলের একজনই লোক, আবার আইন পেশায় আছি। আরে ভাই, আমি মোহাম্মদ ইউনূস মিয়া, আপনারা জানেন 2002 সাল থেকে 2011 সাল পর্যন্ত এই ডেস্টিনি ম্যানেজমেন্ট 24 বার আমার সেন্টার লক করছে। এই আশরাফুল আমিন সাহেব, মান্নান সাহেব, এই যে ডিআরও মনিরুজ্জামান সাহেব, মেজর সাকিবুজ্জামান সাহেব সহ একাধিকবার আমার 24 বার সেন্টার লক করছে। আমি তৎকালে আমি অন্যায়ের প্রতিবাদ করতাম। লাস্টে 2011 সালের মাঝামাঝি একদিন যখন রফিকুল আমিন স্যারের ডাকে সবাই বলে দিছে, কেন আপনারা ইউনূসের এত বারবার সেন্টার কেন লক করতেছেন, ওর অপরাধটা কি? এরপরে যদি ওর বিরুদ্ধে কোনো বিচার আসে, সেন্টার লক করবেন না, আমাকে বলবেন, আমি বিচার করে দেব। অর্থাৎ আমাকে তখনই, যাতে আমি ডায়মন্ড হতে না পারি, ভালো ব্যবসা করতে না পারি। অর্থাৎ রফিকুল আমিন স্যারের চারপাশে যে তখন উনি তো ব্যস্ত ছিল, যে দালাল গোষ্ঠী ছিল, যারা উনি জেলে যাওয়ার পরে ব্যবসা চালু করার কথা ছিল, যাদেরকে দায়িত্ব দিয়ে যাওয়া উচিত ছিল, এরা তো আসলে নাম বেশি বেশি খাইতো। আজকে আপনারা পীর বলতেছেন, কুতুব বলতেছেন, কি বলতেছেন। আরে ভাই, এগুলা তো আপনারা বিক্রি করে খাইতেছেন। আপনারা আজকে যার নেতৃত্বে, যাদের নেতৃত্বে আন্দোলন করতেছেন, তারা তো কার নাম বিক্রি করে আজকের এখানে আসছেন? ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যারের নাম বিক্রি করে আজকে এখানে আসছেন। আসেন, আমি শুধু লাইভ বলবো, গত 15 দিনে এই যে হাইকোর্টে এই বোর্ডের টোটাল মেম্বার হলো 16 জন। 16 জনের মধ্যে একজন তো পলাতক চেয়ারম্যান, তার কাছে 95% ক্ষমতা, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। উনি তো লন্ডন আছে, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় না আসবে, ওনার আর বাংলাদেশে আসার সম্ভাবনা নাই। কারণ উনি ইতিমধ্যে বৈষম্য বিরোধী, সরকার বিরোধী একাধিক মামলার আসামি হয়েছেন। উনি এয়ারপোর্টে নামা মাত্রই, বাংলাদেশের নামা মাত্রই কয়েকবার অ্যারেস্ট হবে, 1-2 বার অ্যারেস্ট হবে না, কারণ একাধিক মামলা অলরেডি বৈষম্য বিরোধী। আমরা এটাও লাইভের অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করবো ইনশাল্লাহ। তার মানে ওনার অধ্যায় শেষ। প্রশান্ত ভূষণ বড়ুয়া বাংলাদেশে পুনর্বাসন হওয়ার একমাত্র পদ্ধতি, আবার শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে।
আপনারা যদি বিশ্বাস করেন আবার শেখ হাসিনা ক্ষমতায় আসতেছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে, তাহলে প্রশান্ত ভূষণ বড়ুয়ার পিছনে জিন্দাবাদ দেন, আপত্তি নেই। আর যদি আপনারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা আপাতত ঢুকার কোনো সুযোগ নেই, আওয়ামী লীগ আপাতত ক্ষমতায় আসার সুযোগ নেই, তাহলে প্রশান্ত ভূষণ বড়ুয়ার পিছনে জিন্দাবাদ দেওয়া শেষ করেন। কারণ আমি আমার প্রথম লাইভে বলছিলাম, যদিও তখন ক্যামেরা ক্লিয়ার ছিল না, আপনারা ওইটাতে আমি বলছিলাম এক প্রতিষ্ঠানের মালিক অনেক কষ্ট করে একটা প্রতিষ্ঠান ডেভেলপ করছে, পরে বয়সজনিত কারণে উনি আর শারীরিক অক্ষমতার কারণে উনি ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে চলে যাচ্ছে এবং ইয়ং নবাগত একজনকে দায়িত্ব দিছে। দায়িত্ব দেওয়ার সময় উনি ওরে দায়িত্ব বুঝে দেওয়ার সময় বলছে, বাবা আমি এই গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠানটা অনেক কষ্ট করে দাঁড় করাইছি। তো উনি ওর কাছে দুইটা চিঠি দিয়ে গেছে, চিঠি নাম্বার 1, চিঠি নাম্বার 2, এবং বলছে তুমি আমাকে ওয়াদা করো তুমি যতক্ষণ পর্যন্ত জামিলাতে না পড়বা ততক্ষণ পর্যন্ত এই চিঠি দুইটা খুলবা না। তুমি এই প্রতিষ্ঠান চালাইতে গিয়া এক সময় বিপদে পড়বা, তুমি তখন 1 নম্বর চিঠিটা খুলবা। 1 নম্বর চিঠি খোলার পরে ওখানে যেভাবে লেখা আছে সেইভাবে কাজ করবা, দেখবা তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আবার তুমি বিপদে পড়বা, 2 নম্বর চিঠিটা পড়বা, 2 নম্বর চিঠিতে যেটা লেখা আছে সেই অনুযায়ী কাজ করবা, দেখবা যে তোমার আর কোনো বিপদ থাকবে না। তবে তুমি আমাকে ওয়াদা দাও এই চিঠি দুইটা লকারের মধ্যে রাখবা এবং যতক্ষণ পর্যন্ত বিপদে না পড়বা, খিচ্ছা না যাইবা, হাসিনার মতো পালিয়ে না যাইবা, প্রশান্তর মতো পালিয়ে না যাইবা চিকিৎসার নাম দিয়া, তার আগে চিঠি দুইটা খুলবা না। তো নতুন এমডি নতুন দায়িত্বশীল ওয়াদা দিছে ওকে, তো লকারে রাখি দিছে। কয়েকদিন কয়েক বছর চালানোর পরে হঠাৎ করে একদিন ঝামেলা লাগিয়ে গেছে, স্টাফ স্যালারি দিতে পারে না, প্রতিষ্ঠান কোনো ডেভেলপ করতে পারে না। যেটা হাসিনা এত বড় শক্তি থাকার সত্ত্বেও একমাত্র অসহায় হইয়া জীবন বাঁচানোর জন্য ফালিয়ে গেছে। যেখানে আগের দিনে সব সাইজ করে ফেলায়, পরের দিন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক বিপদে পড়ে গেছে, রাত্রে ওই নতুন এমডির ঘুম আসতেছে না, যেটা প্রশান্ত ভূষণ বড়ুয়ার বা এখন ওনার দায়িত্বশীল ওনার সামনে ঘুম আসতেছে না। হঠাৎ করে ভোর রাত্রে মনে হইলো এরে আগের এমডি তো 2টা চিঠি দিয়ে গেছে দায়িত্বশীল, আমি 1 নম্বর চিঠিটা খুলি। চিঠিটা খুলেই ওখানে দেখলো যে 1 নম্বর চিঠিতে লেখা আছে, আপনি বর্তমানে বিপদে আছেন, এই প্রতিষ্ঠান চালাইতে পারতেছেন না, স্টাফ স্যালারি দিতে পারতেছেন না, যার কারণে আপনি এই চিঠিটা খুলছেন। আসলে আপনার কোনো দোষ নাই, আপনি খুব ভালো মানুষ, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার মতো লন্ডন থেকে সবগুলা বোর্ড মিটিং ঠিকমতো করতেছে, নতুন করে সংবিধান লিখতেছে, কোম্পানি আইন 1994 নতুন করে লিখতেছে আল্লাহ দিলে, এবং উনি বাংলাদেশে আইন পরিবর্তন করে দিয়েই ছাড়বে। এবং কোম্পানি আইন অনুযায়ী 101 দ্বারা আরও অনেকগুলো দ্বারা আছে, কোম্পানি আইন 99 অনুযায়ী যারা বাংলাদেশে ব্যাংক বিমা লিমিটেড কোম্পানি সব নিয়ন্ত্রণ করে, ওই আইনের মধ্যে ক্লিয়ার বলা আছে আপনি 3 মাসের মধ্যে 3 মাসের বাইরে যদি বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে যেতে হয় তাহলে আপনাকে যথাযথ নিয়ম পালন করে যেতে হবে। তাহলে উনি জুলাইতে তো সিগন্যাল বুঝে গেছে যে হাসিনার সময় নাই, আওয়ামী লীগের সময় নাই, আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, ওনাকে তো আর ইন্ডিয়া হেলিকপ্টার দিয়ে বাঁচাবে না, সেনাবাহিনী বাঁচাবে না। তো উনি আগে ভাগে পালিয়ে যাওয়ার সময় কোন আইনটা ফলো করেছিল, কোন আইন অনুযায়ী দায়িত্ব দিয়ে গেছিল, এটা একটু দেখার জন্য ইচ্ছা জাগে। যাক, উনি কোম্পানি আইনকে পরিবর্তন করেই ছাড়বে। উনি পালিয়ে গিয়ে এখন 1 নম্বর চিঠিতে কি লেখা আছে, আপনার কোনো দোষ নেই, আপনার আগের দায়িত্বশীলরা এসা করছে শেষা করছে, ভুল সিদ্ধান্ত নিছে, আজকে এই জন্য আপনি অসহায়। এখন কি করতে হবে আপনাকে, আগামীকালকে থেকে আপনার এই প্রতিষ্ঠানের বেতন দিতে পারতেছেন না, সব কিছু দিতে পারতেছেন না, এটার জন্য যেটা করবেন সকল ঝামেলা আগের দায়িত্বশীলের উপর দিবেন। যেটা এখন একটা গ্রুপ আছে, প্রশান্ত এটা করতে পারে নাই, রফিকুল আমিন সাহেব অডিট করতে দিতে পারে নাই, উনি জেলখানা থেকে ভোট বাধা দিছে, এসা করছে। আরে ভাই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার 2012 সালের অক্টোবর মাস থেকে জেলখানায় ছিল। আমি আবারও বলতেছি,
ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার 2012 সালের অক্টোবর মাসের 11 তারিখ থেকে জেলখানায় ছিল এবং 2025 সালের জানুয়ারি মাসের 15 তারিখ উনি বাইর হয়েছে। এই 12 বছর 3 মাসে 5 দিনের ওনার কোনো কাজের জন্য ওনাকে আইনগতভাবে পাঠানো যাবে না। তার আগে যেটা করতে হবে, এর আগে জুম মিটিং একটা 19-20 সালে সুপিরিয়র মার্কেটিং নিয়ে আপনারা প্রকাশ করছেন, কোনো লাভ হয় নাই। কারণ উনি আন্ডার দ্য কাস্টডি অফ দ্য গভর্নমেন্ট, জেল কর্তৃপক্ষের আন্ডারে ছিল। ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, কোনো অপরাধ প্রমাণ হয়, আগে জেল কর্তৃপক্ষের বিচার হবে। জেলের লোক কোথায় ছিল? সুতরাং এটা কিছুই হবে না। কারণ উনি তখন স্বাধীন ছিল না, উনি পরাধীন ছিল, উনি জেলখানায় ছিল। যত মামলা বলেন, যত বড় বড় কথা বলেন, উনি যখনই যাই কাগজ জমা দিব যে ইতিমধ্যে এই যে গত কোরবানির ঈদে তো চেষ্টা করছিলেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে জেলে ঈদ করানোর জন্য, ইনশাল্লাহ পারেন না। এই যে উনি জানুয়ারি থেকে বাইর হওয়ার পরে, আমি এপ্রিলের ঘটনা বলতেছি, মে মাসের ঘটনা বলতেছি, এই যে জুন মাসে কোরবানি, এবং 22শে জুন পর্যন্ত উনি যাতে দলের নিবন্ধন জমা দিতে না পারে, উনি যাতে নির্বাচন কমিশনে গিয়ে সশরীরে দলের নিবন্ধন জমা দিতে না পারে, এটার জন্য কি পরিমাণ বাধা দিছে আমি নিজে সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাল্লাহ আমরা এই সমস্ত বাধা অতিক্রম করে দলেরও নিবন্ধন হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে ভাই, সত্যে উনি তো সত্যের মধ্যে আছে। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার তো 45 লক্ষ লোককে বাঁচাইতে আছে। ওই যেটা বলছিলাম, 2টা সিটি, প্রথম সিটিতে লেখা আছে যে আপনার আগের দায়িত্বশীলটা ভুল করছে, যার কারণে আপনি এখন কি করেন, আগামীকালকে থেকে সকল দোষ আগের লোকের উপরে দায়িত্ব দেন। উনি তো সকাল থেকে আমাদের পরের দিন থেকে আল্লাহ না মরিয়া আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতো আগের দায়িত্বশীল এসা করছে, যেটা এখন এই যে বোর্ড 22 সালে বোর্ড গঠন করে এত সুন্দর একটা বোর্ড দেওয়ার পরেও, ব্যবসা চালুর সুযোগ করে দেওয়ার পরেও ইনারা ব্যবসা চালু না করে নিজেদের লাভ দিয়ে ব্যস্ত ছিল এই বোর্ডের লোক। এবং আমাদের একজন বিচারপতি ছিল প্রথম চেয়ারম্যান, ওনাকে এই কোম্পানির বোর্ড থেকে পদত্যাগ করতে বাধ্য করছে। বাংলাদেশের টপ 10 জন একজনের চার্টার অ্যাকাউন্টেন্ট ছিল, জিনাকে দিয়া সকল অডিটগুলো শেষ করতে পারত। সেই অডিট ইচ্ছাকৃত না করে ওনাকে এই কোম্পানি থেকে পদত্যাগ করে চলে যেতে বাধ্য করছে। আরেকজন ব্যারিস্টার, বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট ছিল ব্যারিস্টার, ওনাকেও এই কোম্পানি থেকে চলে যেতে বাধ্য করছে এই ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। তাহলে ওই ব্যারিস্টার কেন গেছে? ইনার একটু প্রশান্ত ভূষণ বড়ুয়ার রাজনীতিক শেখ হাসিনার সাথে একটু সম্পর্ক ভালো ছিল, আর ওনাদের একটু দুর্বল ছিল। ওই 5 জনকে দেওয়াই হয়েছে আসলে ব্যবসায়ী ডেভেলপ করার জন্য। আর প্রশান্ত ভূষণ বড়ুয়াকে এই বোর্ডে যুক্ত করা হয়েছে এটাকে আইনগতভাবে, অবৈধভাবে বৈধ আইন দিয়া সব খাই ফেলাইবা। তাহলে পরের দিন থেকে ওই কি করলো, প্রথম সিটি অনুযায়ী একদম, যেটা বর্তমানে আলিশ বা বিভিন্ন এই যে যারা রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে প্রচার করছে, এটা খুব শান্তি দিয়েছে আলহামদুলিল্লাহ, সব করছে রফিকুল আমিন। ওই যে 1971 সালে সব করছে গোলাম আজম, আর সবাই কি করছে, জামাশি করছে। আরে ভাই, স্বাধীনতা বিরোধী বলতেছেন। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে 15 ডিসেম্বর পর্যন্ত এই দেশের নাম ছিল পাকিস্তান। যখন 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ পাইলাম। আপনি 17 ডিসেম্বর থেকে বাংলাদেশ বিরোধী কোনো কাজ করছে কিনা এদের বিচার করেন, কিন্তু অথচ এই যে আমাকেও যাকে এগুলো নিয়ে অন্যদিকে রাজনৈতিক বক্তব্য দিতে রাজি না। তাহলে যদি আপনি 1971 সালের 17 ডিসেম্বর থেকে বাংলাদেশ বিরোধী কিছু কাজ করেন, সেটা হবে আপনার রাষ্ট্রদ্রোহ। যাক, আসেন, অন্যদিকে যাচ্ছি না, ওইটা নিয়ে আরেকদিন বলবো ইনশাল্লাহ রাজনৈতিক এপিসোডে। এখন তাহলে কি করতেছে, ওই এমডি আগের দায়িত্বশীলের উপর দিয়ে সুন্দর প্রতিষ্ঠান চলতেছে, যেটা আল্লাহ না মরিয়া এখন এই যে বোর্ডে যারা দায়িত্বে আছে, বিশেষ করে দায়িত্বশীল, এনারা এই আল্লাহ না মরি রফিকুল আমিন বিরুদ্ধে বলে, রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে বলে মোটামুটি খুবই সুন্দর চলতেছে। তো ওই প্রতিষ্ঠানের নবাগত এমডিও কয়েকদিন ভালোভাবে চলছে, 2-3 বছর পরে এমনভাবে চাক্কা জাম হয়ে গেছে আর চলতে পারে না। হঠাৎ করে রাত্রে হার্ট অ্যাটাকের মতো অবস্থা, মনে হলো এর আগের দায়িত্বশীল তো আমাকে আরেকটা সিটি দিয়ে গেছিল। আমি লকারটা একটু খুলি, ওই লকার খুলে দেখে ওই সিটিতে লেখা আছে, মিস্টার এমডি আপনার দিন শেষ, আপনি আর এই প্রতিষ্ঠান চালাইতে পারবেন না, আপনি ইতিমধ্যে সঠিক কোনো সিদ্ধান্ত নেন নাই, আপনিও আমার মতো সিটি নং 1, সিটি নং 2 রেডি করেন এবং দ্রুত পদত্যাগ করেন ইজ্জত থাকতে।
আপনি আর এই প্রতিষ্ঠান চালাইতে পারবেন না। ঠিক আমি এই বোর্ডের প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বলবো, আপনি মাল্টি লেভেল মার্কেটিং এর এমও বুঝেন না। আপনার হাসিনা পালিয়ে গেছে, দ্রুত 2টা সিটি করেন, পদত্যাগ করেন, দ্রুত চলে যান, কারণ আপনি এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি চালাইতে পারবেন না। কারণ এই দেশে এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং বুঝার মতো লোক নাই। যেখানে সরকার 2013 সালে নতুন আইন করে দিছে, প্রথমে তো 1 সাল থেকে এটা কেউই বুঝতো না। এটা বুঝে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, বুঝে মোহাম্মদ হোসাইন। আর ওনাদের আছে 12 বছর 3 মাস 5 দিন জেল খাটার রেকর্ড, পাশাপাশি আছে এই কোম্পানি গঠন করার রেকর্ড। ওনাদের দায়িত্বে ব্যবসাটা শুরু হবে। জাস্ট আমরা ইনশাল্লাহ আমরা হাইকোর্টে তো 1 মাস বন্ধ, অক্টোবর মাসে আপনারা হয়তো এটা সিদ্ধান্ত পাবেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন এই হাইকোর্টে যাওয়া নিয়ে এখানে শুধুমাত্র একটা এজেন্ডা নিয়ে গেছে বিপ্লব বিকাশ শীল ভাই। এই যে গত সপ্তাহে পিএইচডি মিটিংয়ে ক্লিয়ার বলছে জাকির হোসেন কিসলু ভাই, ডেস্টিনির দ্বিতীয় চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন স্যার, ডেস্টিনি 2000 লিমিটেডের দ্বিতীয় চেয়ারম্যান জাকির হোসেন কিসলু ভাই ক্লিয়ার অনলাইনে পিএইচডি মিটিংয়ে বলছে এখানে আবেদনকারী ছিল এই বোর্ড মেম্বার লিগেল অ্যাফেয়ার্স কমিটির বিপ্লব বিকাশ শীল। উনি বাংলাদেশে পালিয়ে মোট বোর্ড মেম্বার 16 জন, ইন্ডিপেন্ডেন্ট 3 জন, আমাদের ডেস্টিনি 2013 জন। এই 16 জনের মধ্যে একজন তো পলাতক, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ পলাতক। বাকি 15 জনের মধ্যে বিপ্লব বিকাশ শীল ভাই হলো আমাদের বোর্ড মেম্বার এবং লিগেল অ্যাফেয়ার্স যাবতীয় সব কাজ করার ওনার আইনগত অধিকার আছে। ওনারা মেজরিটি সমর্থন নিয়ে হাইকোর্টে গেছে যে মাননীয় আদালত, মাননীয় সুপ্রিম কোর্ট, যে বাংলাদেশের এখন 2টা জায়গায় প্রধান, এক হলো বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট আওয়ামী লীগ সমর্থিত, আর হলো ডেস্টিনি গ্রুপের প্রধান আওয়ামী লীগ ছাত্রলীগ। এই ছাড়া বাংলাদেশের সব প্রতিষ্ঠান থেকে, সব ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, আদালত বলেন, সব জায়গার অন্তত প্রধান পোস্টে আওয়ামী লীগের, ছাত্রলীগের কেউ আছে কিনা আমরা জানি না, আমার জানা নাই। আপনাদের কেউ জানা থাকলে কমেন্টস করবেন। এই এবং একমাত্র বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট হলো আওয়ামী লীগ সমর্থিত, যাকে সরানো জরুরি মনে করতেছি। আর ডেস্টিনি গ্রুপের অর্থাৎ ডেস্টিনি বোর্ডের প্রধান হলো আওয়ামী লীগ, একেও সরানোর দরকার মনে করতেছি। কারণ এই 2 জায়গা থেকে এই 2 জনকে যদি সরানো যায় বাংলাদেশেরও উন্নতি হবে না, কোনো কাজ করতে দেবে না। কারণ উনি তো আওয়ামী লীগের এমপিতে সমর্থিত প্রেসিডেন্ট। আবার এই যে প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি একদম অনলাইন লাইভ এপিসোডে দেখবেন, উনি ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, সাবেক সভাপতি। উনি বিভিন্ন বিরোধী দল বিশেষ করে বিএনপিকে কত কটাক্ষ করে, আমি বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করব, এই প্রশান্ত ভূষণ বড়ুয়া কতগুলা লাইভে বিএনপিকে কিভাবে কটাক্ষ করছে এটা আপনারা একটু দেখেন, এর বিরুদ্ধে একটু অ্যাকশনে যান। অবশ্য হাইকোর্টে আমাদের এই প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বাদ দেওয়ার আইনজীবী প্যানেলে বিএনপির টপ লেভেলের আইনজীবীরা, যাক সেটা নিয়ে বলতেছি না। এখন ভাই এই যে অনলাইন অ্যাক্টিভিটিসদেরকে বলবো, ভাই মিথ্যা বলার তো একটা লিমিট থাকা উচিত রে ভাই। এখানে তো এই যে মিটোর আমার আপনার ডায়মন্ড জহির ভাই স্বাক্ষর নিয়ে তো এখানে যায় নাই। এখানে তো কারো কোনো স্বাক্ষরের দরকার হয়নি। স্বাক্ষর যদি দরকার হয়তো 22 সালে যখন ভোট করছে, স্বাক্ষর যদি জাল হয়ে থাকে 22 সালে হয়েছে, স্বাক্ষর যদি দরকার হয় 22 সালে হয়েছে, স্বাক্ষর যদি জাল থাকে মরহুম শামসুল হক ভূঁইয়া করেছে। কারণ শামসুল হক ভূঁইয়া সাবেক সেনাপ্রধান হাকিম সাহেব সহ এই ভোট গঠন করার জন্য হাইকোর্টে গেছে। তখন তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, ওরা তো জেলে, ওরা তো জেলখানায় আন্ডার কাস্টডি অফ গভর্নমেন্ট, জেল থেকে তো স্বাধীনভাবে কিছু করা যায় না। তা আপনারা যদি এতই মনে করেন আপনারা জেলে চলে যান না, জেলে যাইয়া কিছু করে দেখান না, যান না জেলে যাই 1-2 মাস 3 মাস পরে কিছু করে দেখান না, জেলে যাই আমাদেরকে চা খাওয়াইতে দাওয়াত দেন না, আমরা যাই যাবো না। যেহেতু আপনারা মনে করতেছেন জেলখানা খুব নিরাপদ, ডক্টর রফিকুল আমিন স্যার জেলে থাকি নাকি সব কিছু করছে, তা আপনারা যান জেলে তাই 3 মাস সব কিছু করে দেখান না। উনি তো 12 বছর 3 মাস 5 দিন ছিল, আপনারা অন্তত মাস 3 থাইকা দেখান না। যাক, তাহলে যেখানে ভাই এখানে বিপ্লব বিকাশ শীল আবেদন করছে, উনি লাইভে করছে সোশ্যাল মিডিয়ায়, এরপরেও এই স্বাক্ষর জালিয়াতি নিয়ে কয়েকটা লাইভ, এরে ভাই মরতে তো হবে। মিথ্যা প্রচারের একটা লিমিট তো থাকা উচিত রে ভাই, মিথ্যার একটা লিমিট। এই যে আপনার সিগনেচার জালিয়াতি নিয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে, উনি তো এটার সাথে জড়িতই নাই, হাইকোর্টে শুনানি হবে এটা উনি জানেই না। হাইকোর্টে আবেদন দিয়ে এটা করছে বোর্ডের 15 জনের মেজরিটি মেম্বার, কারণ ওরা যায় এই আবেদন করছে যে আমাদের চেয়ারম্যান পলাতক, হাসিনার আগেই বলাইছে, হাসিনার 20 দিন আগেই পালিয়ে গেছে।
সুতরাং আমরা এই বোর্ডের এই হাইকোর্টের বোর্ড অনুযায়ী উনি পলাতক থাকার কারণে আমরা কোনো বোর্ড মিটিং করতে পারতেছি না, কোনো ব্যবসা স্টার্ট করতে পারতেছি না, বিভিন্ন জায়গায় আবেদন করতে পারতেছি না, উনি পদত্যাগও করতেছে না, উনি এখনো হাসিনা আসবে এটা বিশ্বাস করে উনি এখনো তবজি ফাট করতেছে এবং হাসিনা আসার পরে উনি আবার আগের মতো শুরু করে দেবে। কিন্তু এখন আদালতের কাছে বলা হয়েছে শুধু ওনাকে কি করেন, বাকি 15 জন থেকে আমাদেরকে একজন বোর্ড চেয়ারম্যান গঠন করে আমাদেরকে ব্যবসাটা চালু করার সুযোগ দেন। আর এইটাকে আপনারা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট যেভাবে মিথ্যা প্রচার করছেন, বাইরে মিথ্যার কোরআন, আপনি মুসলিম হিসেবে মিথ্যা একদম নিষেধ, প্রচার করেন, যা সত্য তার প্রচার করেন। হ্যাঁ, আপনারা বেশ কয়েকজন লাইভ করতেছেন আমি জানি, এখানে আমি একটা সিক্রেট জানি বোর্ডের সাথে কাজ করার কারণে। কারণ মরুম শামসুল হক ভূঁইয়া, বেশ তো নসিব করুক আল্লাহ পাক, ওনাকে মৃত্যু হয়েছে, উনি আপনার এখানে উনি যেটা করছিল এইখানে আপনার এই বোর্ড গঠন করার পরে পিএইচডিদের থেকে অনেককে একটা নিয়োগপত্র দিছিল 50,000 টাকা করে, বা টাকার অঙ্ক আছে নিয়োগপত্র। এনারা কিন্তু এখান থেকে এক একজনের 10 লাখ 15 লাখ টাকা করে বেতন হিসেব করে রাখছে। এই বেতন হিসাব করে রাখে এনারা যেটা করছিল, এখন এনারা যেটা ভাবতেছে যে এই বোর্ড নিয়োগ দিছে, শামসুল হক ভূঁইয়া নিয়োগ দিছে, যদি মোহাম্মদ রফিকুল আমিন স্যার এই বোর্ডের দায়িত্বে চলে আসে ওদের কি এই চাকরিটা পাবে কিনা। এক একজনে আমি দেখছি তখন 10 লাখ 15 লাখ 20 লাখ করে বেতন হিসাব করে রাখছে, প্রতি মাসে 50 করে ঈদ বোনাস সব কিছু। আরে ভাই, আমি আপনাকে বলি রফিকুল আমিন স্যার দায়িত্বে আসলে আপনাদের নিয়োগপত্র এগুলো বাতিল হবে না। কারণ আপনাকে এখন দেখেন, এই যে বর্তমান বাংলাদেশে হাসিনা পালিয়ে গেছে, ডক্টর ইউনুস স্যার রাষ্ট্রপ্রধান, এখন হাসিনার দায়দানা কে দিচ্ছে? ডক্টর ইউনুস। এই যে লোন চুক্তি বাকি কাজগুলো কে করতেছে? ডক্টর ইউনুস। তাহলে ডেস্টিনি যারা বিনিয়োগ করছে এখন এই বিনিয়োগ দিয়ে বোর্ড। তাহলে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনারা যারা ইচ্ছাকৃত এটা নিয়ে ভয় পাইতেছেন, আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে, হ্যাঁ, আপনারা সত্য যদি কিছু থাকে বাইরে প্রকাশ করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। বিশেষ করে সিগনেচারটা নিয়ে রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে যা করছেন, আপনারাই বলেন মিথ্যার তো একটা লিমিট থাকা উচিত রে ভাই। মিথ্যা তো একটা লিমিট, যেখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এই সিগনেচারের সাথে জড়িত না, এবং এটা জাকির হোসেন কিসলু ভাই, বিপ্লব বিকাশশীল ভাই অনলাইন পিএইচডি মিটিংয়ে আসে বলছে, তারপর আপনার নেগেটিভ। দয়া করে মিথ্যা প্রচার করেন না। আর আমি আপনাদেরকে এই কথাটা বলি, রফিকুল আমিন স্যার দায়িত্বে আসলে ইনশাল্লাহ আপনারা কারো কোনো নিয়োগপত্র বাতিল হবে না, এটা নিশ্চিন্তে থাকেন। এবং বরঞ্চ এই প্রতিষ্ঠান ব্যবসা চালু হইলে, এই যে আপনারা এখন অন্ধ বোর্ডের পিছে বা প্রশান্ত ভূষণ বড়ুয়ার পিছে ঘুরতেছেন, উনি ব্যবসাও চালু করতে পারবে না, আপনাদের বকেয়া স্যালারিও দিতে পারবে না। হ্যাঁ, আপনারা 18 সাল থেকে 19 সাল থেকে আলিশ সেন্টার পাহারা দিচ্ছেন, ডেস্টিনি পাহারা দিচ্ছেন, ভালো হোক মন্দ হোক ডেস্টিনির জন্য কাজ করছেন, সবাই সবার পাওনা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আপনার পাওনা তো কারো পকেট থেকে দেবে না, প্রশান্ত ভূষণ বড়ু দেবে না, আপনার পাওনা তো আশরাফুল আমিন সাহেব দেবে না, আপনার পাওনা তো বোর্ড মেম্বার দিবে না, আপনার পাওনা তো রফিকুল আমিন স্যার দিবে না, যিনি দায়িত্বে আসবে উনি দিবে, প্রতিষ্ঠান দিবে। এখন বাংলাদেশের থেকে যেই সমস্ত বকেয়া টাকা পয়সা পাইতেছে, শেখ হাসিনা যে দেনা করছে, এখন কি দেনাদাররা কি শেখ হাসিনা কি ইন্ডিয়া যায় ধরে যে ম্যাডাম? না, বর্তমান রাষ্ট্রপ্রধান যিনি আছে মোহাম্মদ ইউনুসকে ধরতেছে। ঠিক এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার আসলে অতীতের কিছুই বাদ হবে না, আমি অন্তত গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। কারণ আমরা রফিকুল আমিন স্যারের 25 বছর পর্যন্ত চিনি, উনি যেই অ্যাটিসিডের লোক, উনি ঠিক আগে যেমন ছিল, আমিও মধ্যে দিয়ে ওনার বিরুদ্ধে অনেকগুলা প্রচারণা করছি। এই যে বিশেষ করে 15 জানুয়ারির জন্য আমি এখনও অনুতপ্ত, কারণ আশরাফুল আমিন সাহেব উনি যেদিন জেল থেকে বাইর হয়, আমার খুব ইচ্ছা ছিল জেলখানায় গিয়ে দেখা করব। কিন্তু ওদিন সকাল থেকে আমরা আলিশ সেন্টারে বসে আছি আশরাফুল আমিন সাহেব, তো ওনারা আপন বাতিজা যাচ্ছে না। ওনাকে আমি অবশ্য কয়েকবার বলছি ভাই চলেন, 12 বছর 3 মাস পরে বাইর হচ্ছে যাই, ওখানে আরো বোর্ডের এখন আর নাম বলে হাইলাইট করতে রাজি না। অর্থাৎ আলিশ সেন্টার থেকে আমরা একটা গ্রুপ ইচ্ছাকৃত যাই না, এটা আসলে আমাদের ভুল হয়েছে। আই এম সরি, আমার আসলে একা যাওয়া উচিত ছিল জেলখানায় যখন উনি বাইর হবে ওনাদের। এবং আলিশ সেন্টার ওইটা উনি বলছে
যে ওনাকে আলিস সেন্টারে আসতে হবে, তো উনি ওখান থেকে বৈশাখীতে গেল, দৈনিক দৃষ্টিতে গেল, আলিস সেন্টারে আসলো না। আমি মনে করি ওই দিন ভুল বললো। আমি আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে 15 সেপ্টেম্বর 2025 বলবো রফিকুল আমিন স্যারের সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আলিশ থেকে একটা গ্রুপ, যে আওয়ামী লীগ 12 বছর 3 মাস 5 দিন অত্যাচার করে ওনাকে জেল থেকে মুক্তি পাইছে, সেদিন আলিশ সেন্টারের গ্রুপ যাইল না, উনি সাথে সাথে আলিশে আসবে কেন? ওনা বলতে যাক, এগুলো নিয়ে বললে অন্যদিন। তো যাক, আমি আপনাদেরকে শুধু এটা বলবো, মিথ্যা প্রচারণা করবেন না ভাইয়া। কারণ এই হাইকোর্টে প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বাদ দেওয়ার জন্য রফিকুল আমিন স্যারের কাগজপত্র সাইন, এটার সাথে কোনো কিছু জড়িত না। এটা বোর্ড গেছে ডেস্টিনি ব্যবসার স্বার্থে, এবং এই বোর্ড আরও অনেক আগেই যাওয়া উচিত ছিল। আমি তো সেই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে বলছিলাম যে হাইকোর্টের যেদিন আমি জানছি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া পালিয়ে গেছে, এবং আমি অনেকবার ওনার সাথে যোগাযোগের চেষ্টা করছি। আপনারা পিএইচডি যারা ওনার পিছিয়ে জিন্দাবাদ দিচ্ছেন, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট প্রশান্ত সাহেবরে ফুলের মালা দিতেছেন, ধন্যবাদ দিতেছেন, হাইকোর্টের বোর্ডের ধন্যবাদ দিতেছেন, লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ দিতেছেন, আমি নিশ্চিত আজ পর্যন্ত 15 জুলাইয়ের পরে, আগস্টের পরে ওনার সাথে আপনি কথা বলতে পারেন নাই। কারণ উনি তো কারো ফোন রিসিভে করে না। উনি নির্ধারিত কয়েকজনের ফোন ছাড়া কারো ফোনে রিসিভ করে না, বোর্ডের লোকের ফোন রিসিভ করে না। আসলে উনি তো এই বোর্ডে আসছে ডেস্টিনিকে বেসিক্যালি খাইবার জন্য। উনি তো এই ব্যবসা চালিয়ে আমাদের 45 লক্ষ লোককে মুক্তি দেওয়ার জন্য আসে নাই। যাক, এতে কোনো রফিকুল আমিন স্যারের কোনো হাত নাই। দয়া করে নেগেটিভ প্রচার করবেন না, এবং এটা অক্টোবরে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন, আমি শুধু আপনাদেরকে বলবো, এই যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন আজকে দেখেন এই হাইকোর্টে বোর্ড করে দিছে, আলহামদুলিল্লাহ। এই বোর্ডের আন্ডারে ডেস্টিনি 2000 লিমিটেড টি প্লান্টেশন, আজকে দেখেন কোনো কিছু হয় নাই। কিন্তু রফিকুল আমিন স্যার জানুয়ারিতে বাইরই এই দেখেন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডটাকে কি সুন্দরে একটা নির্বাচন করে, আমি নিজেও অনুতপ্ত, দুঃখিত, বাধা দিতে গেছিলাম। এরপরে রফিকুল আমিন স্যার আমার সাথে যোগাযোগ করে আমাকে ক্লিয়ার করছে। আসলে আমি কি তখন যদি ঠিকই নির্বাচন কমিশনে বা আমাকে যেভাবে উৎসাহ দেওয়া হয়েছে আলিশগঞ্জ বা বিভিন্ন জায়গা থেকে, আমি যদি ঠিকই মামলা করে দিতাম বা সমবায়তে যাইতাম, নির্বাচনটা যদি ঝুলি যেত, আজকে বিশাল ক্ষতি যেত আমাদের বিনিয়োগকারীদের জন্য। যাক, আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। আমি মোটামুটি স্যারের সাথে যোগাযোগ হওয়ার পরে বুঝছি, এবং উনি একটা সুন্দর ইলেকশন করে একটা কমিটি করে ওখানে সিইও হিসেবে দায়িত্ব নিয়ে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডকে একটা সুন্দর ফরম্যাটে দাঁড় করিয়ে আমাদের 8.5 লক্ষ বিনিয়োগকারীর জন্য একটা সুন্দর ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন উনি এপ্রিল মাসে নির্বাচন করে কোঅপারেটিভের দায়িত্বে 12 জনকে বসাইছে, ঠিক। এবং আমি আপনাদেরকে বলি, 5 জানুয়ারি যখন আমাদের ডেস্টিনি 2000 বর্ষপূর্তি হয়েছিল, ওখানে তো ক্লিয়ার বলা ছিল 5 জানুয়ারি 15 জানুয়ারির ডেটে যদি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার বাইর হয়ে আসে, তাহলে 16 বা 17 জানুয়ারি ফিতা কেটে ওনাদের মাধ্যমে ডেস্টিনি ব্যবসা স্টার্ট করবে, মানে ওনাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আজকে ব্যক্তি স্বার্থের কারণে এই ওয়াদাগুলো ভুলে গেছে, এগুলো সাক্ষী আমি নিজেই। তাহলে 15 জানুয়ারি আলিস গ্রুপ, আলিসে আমরা যারা ছিলাম, আমি নিজে সহ আশরাফুল আমিন ভাই, আমরা একটা গ্রুপ জেলখানায় যাই নাই। এটা আমাদের চরম ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে, আমাদের উচিত ছিল। তখন আমি আশ্চর্য হয়েছি, কিরে এরা 5 জানুয়ারি ডিক্লেয়ার দিল যে রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যার বাইরে এলে এদের হাত দিয়ে ফিতা কাটবে, এখন তো আজকে ওনাদেরকে রিসিভ করতে পর্যন্ত যাচ্ছে না। যাক, সেটা বলতে গেলে অন্য। আমার 10টা বাজে আবার আমাদের পিডি অ্যাডক কমিটি আছে, আসেন কোঅপারেটিভটা একটা দাঁড় করা, এবং 24টা প্রতিষ্ঠান। সবচাইতে মজার বিষয় হলো কোঅপারেটিভের ইতিমধ্যে একটা সুন্দর কাস্টমার সার্ভিস চালু হয়েছে। অন্তত আমি ব্যক্তিগতভাবে ইউনুস কনভিন্স, কারণ ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে যাদেরকে শেয়ার কিনিয়েছি, যারা আমাকে ডিস্টার্ব করে, তাদেরকে সুন্দর এখন ঠিকানা দিয়ে দিচ্ছি। যান, ডেস্টিনি মাল্টিপারপাস চালু হয়ে গেছে, কোঅপারেটিভ গেছে, ওখানে গেলে সুন্দর করে 1 কাপ চা খাওয়াচ্ছে, কাস্টমার সার্ভিস আপডেট করে সুন্দর ফরম্যাট শুরু হয়েছে। আজকে যদি একই সময় ডেস্টিনি 2000 লিমিটেডের দায়িত্ব ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যারকে বুঝিয়ে দেওয়া হইতো, আজকে ডেস্টিনি 2000 লিমিটেডও চালু হয়ে যেত, এবং টি প্লান্টেশনের বিনিয়োগকারীদের 7.5 লাখ দাঁড়িয়ে যেত।
এবং আপনাদেরকে আরেকটা সিক্রেট কথা বলি, এটা এখনো বলি না বা পুরাটা বলা ঠিক হবে না। আমি আলিস সেন্টারের সাথে বোর্ডের সাথে ছিলাম, এনএফসি কার্ড অর্ডার দিয়েছি, এখনো এনএফসি কার্ডটা পাইনি। ওখানে বায়োডাটা আপডেট করছি, দেখতে পারিনি। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের কাছে যে ডেস্টিনি সফটওয়্যার আছে, যেটা যদিও এখনো বলা ঠিক হবে কিনা আমি জানি না, তারপরেও বলতেছি, আলিস সেন্টারে আমি আমার বায়োডাটা আপডেট করছি, এই সফটওয়্যারটাকে আমাকে কপি পেস্ট মনে দিয়েছে। আর রফিকুল আমিন স্যার সেই দীর্ঘ অনেক দিন থেকে টাকা পয়সা খরচ করে যে সফটওয়্যার, ওইটা হলো অরিজিনাল সফটওয়্যার, আমাদের অরিজিনাল সেটিং। যাক, এটার জন্য সরি, এটা ডিটেলস আর বলতে পারতেছি না। অর্থাৎ আমি দুইটা সফটওয়্যারে বায়োডাটা আপডেট করছি, রফিকুল আমিন স্যার একটা অরিজিনাল মনে হয়েছে আমার কাছে। এটা নিয়ে আজকে আর কিছু বলবো না, সিক্রেট পরে বলবো। আসেন, ফাইনালি বলবো আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার গত সপ্তাহে একটা পিএইচডি ফোরাম গঠন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ওই একটা সূরার উদাহরণ দিয়ে আজকে লাইভটা শেষ করবো, যেহেতু 10টায় শেষ করবো, কারণ 10টায় আবার পিএইচডি মিটিং আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর খুবই ছোট্ট একটা সূরা। এখানে আল্লাহ পাক নিজে বলছিল, নিশ্চয় প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। তারা ব্যতীত যারা ওই যে সৎ পথে চলে, হক পথে চলে এবং ধৈর্য ধারণ করে। ঠিক ডেস্টিনি বেলা আমি বলবো, সঠিক যে এই বিষয়টা, সেটা এখন ক্লিয়ার। কারণ আমি এই বোর্ডের সাথে 8 মাস কাজ করছি, 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত একটা না ডেস্টিনিতে ছিলাম। আমার এই সেন্টার, তখনই আমি অন্যায়ের প্রতিবাদ করতাম বিভিন্ন সেকশনে। স্যার পর্যন্ত, রফিকুল আমিন স্যার ব্যস্ত ছিল, ওনার পর্যন্ত অনেক কিছু যাইতো না, ওনার আন্ডারে এত বেশি ইয়ে ছিল। এবং আমার সেন্টার আমাকে ডায়মন্ড হতে দেয় না, 24 বার আমার সেন্টার লক করছে। এবং আমাদেরকে এই যে ডেস্টিনি আজকে এরা আছে, এই যে বর্তমানে সিইও আশরাফুল আমিন সাহেব, জসিমউদ্দিন রানা সাহেব, একদিন আমার সেন্টার ডায়মন্ড মান্নান সাহেব, আশরাফুল আমিন সাহেব, মনিরুজ্জামান সাহেব, কাস্টমার সার্ভিস মাহবুব ভাই, জসিমউদ্দিন রানা, এরা সবাই বসে আমার সেন্টার লক করে দিছে। অর্থাৎ আমি যদি ডায়মন্ড হয়ে যাই, রফিকুল আমিন স্যার, গোপরান স্যার, মোহাম্মদ হোসেন স্যার এগুলো জানতেও না, কারণ ওনারা ওই যে ব্যস্ত ছিল, ডায়মন্ড ছাড়া ওখানে যাইতো না। অর্থাৎ এই যে আমাকে প্ল্যান ওয়াইজ টোটাল 24 বার সেন্টার লক করে আমাকে ডায়মন্ড হতে দেয় নাই, আমি যাতে ডায়মন্ডে কাজ করতে না পারি। 2002 থেকে 11 পর্যন্ত যদি 24 বার সেন্টার লক করে শুধু আমাকে আটকে, আমি তখনই প্রতিবাদ ছিলাম। এবং আমাকে বলা হইতো আমি নাকি আইন বুঝি না, সব আইন ওনারা বুঝে। এই জন্য আমি 2008 সাল থেকে ল পড়া শুরু করে আইন পাস করছি, যাতে এটা বলার সুযোগ না থাকে যে আমি আইন বুঝি না। আলহামদুলিল্লাহ। এবং আরো কিছু চমৎকার সংবাদ আছে আপনাদের সবার জন্য। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পরে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের, আমি যদি ভুল করে না থাকি, আমাদের ডায়মন্ড হলো 160 জন, ব্যক্তি হলো 80+। আর ডেস্টিনি আমাদের পিএইচডি সেন্টার 3200 প্লাস, ব্যক্তি হলো 2200 কি 2300, এটা ডিটেলস পাবেন ইনশাল্লাহ। তো দীর্ঘদিন পরে অবশ্যই ইতিমধ্যে আলিস সেন্টার বোর্ডে ডেস্টিনি একটা সেন্ট্রাল পিএইচডি ফোরাম এতদিন ছিল, তো ওখানেও আমাকে রাখছিল, কিন্তু কখনোই আমাকে কথা বলতে দেয় না। আমি অনেক উপদেশ দিছি। আমি একবার উপদেশ, এই ব্যবসাটা চালু করার জন্য আমাদের বোর্ড মেম্বার 16 জন। আমি শুধু এই পিএইচডি ফোরামকে তৎকালে প্রস্তাব দিছি 50 জন লোকের একটা কমিটি করেন, ব্যবসাটা 3 মাসের মধ্যে চালু। কি করতে হবে? ওকে 16 জন বোর্ড মেম্বার, একজন পালিয়ে গেছে, আর 15 জন বাংলাদেশে অবস্থান করে। আমরা প্রতি 2 জনের, একজনের পিছিয়ে 2 জনকে লাগাবো এবং এদেরকে সকালবেলা যায় বাসার থেকে ধরে এনে অফিস করাবো, আবার সন্ধ্যাবেলা বাসায় পৌঁছাই দিব। তাহলে এই 15 জনের পিছিয়ে গার্ড লাগবে 2 জন করে, 30 জন, আর হলো 20 জন। এই 20 জনের জন্য আমাদের 15 জন রিজার্ভ থাকবে, আর 5 জন আমরা আলিশে বসবো। এবং 3 মাসের মধ্যে এই 15 জনকে আমরা বাধ্য করবো এই ব্যবসাটা চালু করতে। তখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার জেলে। এবং আমি যত কথাই বলতাম,
লিখিত বলতাম, মৌখিক বলতাম, আলিফ সেন্টারে এই বোর্ড পিএইচডি ফোরাম আমাকে বিভিন্ন সময় বলার চেষ্টা করছে, হু আর ইউ, আমি কে, আমি কি বুঝি। এখন ভাই আমি তো তাহলে যেহেতু আমার মূল্য না, আমি হু আর ইউ, আমি কে, আমি কি বুঝি, আমার তো এখানে থাকি কোনো লাভ নাই। এরা তো অভিনয় করে, এরা তো অভিনেতা, এটা তো ব্যবসা চালু করতে রাজি না। আগামী শনিবার লাইভটা খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ। আমাদের রফিকুল আমিন স্যার গত শুক্রবারে পিএইচডি মিটিংয়ে টোটাল একটা অ্যাডহক কমিটি ঘোষণা করছে আলহামদুলিল্লাহ। এই পিএইচডি ফোরামের 3 মাস মেয়াদি 99 সদস্য বিশিষ্ট একটা পিএইচডি কমিটি হবে, পিএইচডি ফোরাম হবে। এবং প্রাথমিকভাবে গত শুক্রবারে 27 জনের নাম উল্লেখ করছে আলহামদুলিল্লাহ। বাকি 72 জনের নাম আপনারা অচিরেই জানতে পারবেন। এই 27 কমিটির মধ্যে আমাদের 3 জন ব্যক্তিকে আইন পেশায় লিগেল সেক্রেটারি 1 লিগেল দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা জানতে পারবেন। তার মধ্যে একজন হলো ডেস্টিনি পিএইচডি, পাশাপাশি অ্যাডভোকেট সোহেল ভাই, উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টের উকিল প্লাস জজ কোর্টের মেম্বারশিপ। আরেকজন হলো মিলন ভাই অ্যাডভোকেট, উনি জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিসে জজ কোর্টের অ্যাডভোকেট। আর আমি মোহাম্মদ ইউনুস মিয়া ইনকাম ট্যাক্স এমন লিমিটেড কোম্পানি নিয়ে তো আসি আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই পিএইচডি ফোরামের এই 3 জনের হাতে লিগেল দায়িত্বটা আসছে। আমরা ইনশাল্লাহ ডেস্টিনি বিভক্তে যত ইলিগেল কাজ হচ্ছে আমরা এই 3 জন অচিরে একটা ব্যবস্থা নেব এবং এটা নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। এরপরে আরও এক্সিকিউটিভের জন্য একটা আসতেছে, কমিটি আসতেছে ইনশাল্লাহ, এবং সাধারণ ডিস্ট্রিবিউটরের জন্য একটা স্টার আসতেছে। এবং রফিকুল আমিন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ, সবাই যদি সহযোগিতা করে তাহলে অক্টোবরের মধ্যে রফিকুল আমিন স্যার ব্যবসাটা চালু করে দিতে পারবেন। কিন্তু ভাই নিজের লোকে ওই যে বেড়ার ক্ষেত খায়। যদি লাস্টে একটা কথা বলা শেষ করব, লর্ডস ক্লাইভের নাম শুনছেন? এই আমরা যেখানে বসে কথা বলতেছি, ইংরেজ ভারতীয় উপমহাদেশ, তখন ভারত পাকিস্তান নেপাল বলে এটার টিটাল ছিল ভারতীয় উপমহাদেশ। এই ইংরেজরা আমাদেরকে 200 বছর পরাধীন করে রেখেছিল, 200 বছর পরাধীন করে রেখেছিল, শোষণ করছিল। এই 200 বছরের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তার প্রধান সেনাপতির নাম ছিল মীর জাফর। আজকে রফিকুল আমিন স্যার যে সমস্ত সেনাপতিদেরকে বানাইছে, যারা একসময় 100 টাকা করে পাওয়ার জন্য ডেস্টিনি অফিসার পজিটিভ করতো, যারা রফিকুল আমিন স্যারের আমরা কাজ করতে, আমরা রফিকুল আমিনের স্যারের কাছের লোক ছিলাম না, কষ্ট করে করে একটা সাইকেল করছি। আর যারা রফিকুল আমিন স্যারের নাম বেচ্ছা টেচ্ছা নিজেদেরকে নামি করছিল, তাদের উদ্দেশ্যে বলবো, বাংলার শেষ স্বাধীন নবাব, যেই নবাব হেরে যাওয়ার পরে 200 বছরের জন্য ইংরেজরা আমাদের দেশটাকে আমরা পরাধীন হয়ে যাই, সেই শেষ বাংলার স্বাধীন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা। তার প্রধান সেনাপতির নাম ছিল মীর জাফর। আমরা যদিও তার এখন নির্জাফর বলি, আসলে তার নাম ছিল মীর জাফর। তো লর্ডস ক্লাইভের একটা এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা। লর্ডস ক্লাইভ ইংরেজদের তৎকালের ওনার একটা আত্মজীবনীতে পড়েন, উনি লিখে গেছিল নবাব সিরাজউদ্দৌলার যে সৈন্যবাহিনী ছিল, তারা যদি অস্ত্রের বদলে, তীর বন্দুকের বদলে শুধু ইংরেজদের সৈন্যের বিপক্ষে, আমাদের সৈন্যদের বিপক্ষে শুধু মাটির চাকা মারত। কিসের চাকা মারত? মাটির চাকা। নোয়াখালীর ভাষা আমরা এটারে ইন্ডা বলি, বা মাটির ঢিলা বলি। এই মাটির চাকা মারত, তাহলে ইংরেজদের সকল সৈন্য ওই মাটির নিচে চাপা পড়ে যেত। কিন্তু সেটা না করে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ডক্টর রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন শাহ জেলে যাওয়ার আগে আত্মসমর্পণের আগের দিন পর্যন্ত একটা কমিটি করে দায়িত্ব দিয়ে গেছে। প্রধান সেনাপতি সেদিন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে তাকে ইংরেজরা আশ্বাস দিয়েছিল রাজা বানাবে, নবাব সিরাজউদ্দৌলা হারিয়ে যাওয়ার পরে রাজা বানাবে। উনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেদিন যুদ্ধের বদলে চুপচাপ দাঁড়িয়েছিল। আর নবাব সিরাজউদ্দৌলার কিছু সৈন্য যুদ্ধ করে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত পরাজয়। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা চলে গেছে। মীর জাফর তো মহা খুশি, আমাকে ক্ষমতা দিবে।
সেই মীর জাফরকে ইংরেজরা কি করছিল জানেন? মাটির বুক সমান মাটিতে গাড়াইয়া কুকুর দিয়া কামড়াইয়া কামড়াইয়া খাওয়াইছে। যেই মীর জাফর তুমি তোমার নবাবের সাথে বেইমানি করতে পারো, তুমি তোমার নিজের ক্ষমতার জন্য নবাবের সাথে বেইমানি করতে পারো, তুমি যে আমাদের সাথে কি করিবা এটা আমরা জানি। ঠিক আজকে প্রশান্ত ভূষণ বড়ুয়াকে যারা আওয়ামী লীগকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন তাদের আর শত্রুর দরকার নাই, তাদের আর কোনো শত্রুর দরকার নাই। প্রশান্ত ভূষণ বড়ুয়া যার বন্ধু, উনি ডেস্টিনি ব্যবসা চালু করবে, ওনার আর শত্রুর দরকার নেই। কারণ এই প্রশান্ত ভূষণ বড়ুয়াই এই ডেস্টিনি ব্যবসা বন্ধ করার জন্য যথেষ্ট ছিল আছে। ওনাকে যতক্ষণ পর্যন্ত এখান থেকে বাতিল করা না যাবে এই বোর্ডের কেউ ব্যবসা করতে পারবে না। যাক, আজকে লাইভটা আর দীর্ঘ করব না, 10টা 1 মিনিট হয়ে গেছে। আমার পিএইচডি ফোরামের মিটিং আছে আগামী শনিবার, আরও নোট আকারে বেশ কিছু লাইভে বলবো। আমি শুধু লাস্ট আপনাদেরকে অবস্থান করব, আপনারা যারা ডেস্টিনিকে ভালোবাসেন, যারা আসলেই অন্তর থেকে চান ডেস্টিনি ব্যবসা চালু হোক, টি প্লান্টেশনে যারা বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগের টাকা ফেরত পাওয়া যাক। কোভারডিপের বিনিয়োগ তো ইতিমধ্যে ডেস্টিনি মাল্টিভার্স শুরু হয়ে গেছে, সেটা আরও সুন্দরভাবে চলুক। তারা সত্যিই ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসাইন স্যারের সাথে একমত হন এবং বর্তমান নবগঠিত পিএইচডি ফোরামের সাথে একমত হন। অচিরেই ডেস্টিনি ব্যবসা শুরু হবে। এবং আমার এই আজকের এই 1 ঘন্টার বক্তব্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে ভালো মন্দ আরও কীভাবে কী কথা বললে আমাকে ইনবক্সে জানাবেন, আরও সুন্দর করে লাইভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, যারা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী শনিবার আল্লাহ পাক বাঁচিয়ে থাকলে দেখা হবে। এবং আবারও বলতেছি, আমাদের পিএইচডি ফোরাম গঠন করা হয়েছে, এখানে 3 জন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাডভোকেট সোহেল, উনি পিএইচডি প্লাস বাংলাদেশ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন, অর্থাৎ রফিকুল আমিন স্যার এমনভাবে 3 জন আইনজীবী দিয়েছে, হাইকোর্ট, জজ কোর্ট, ইনকাম ট্যাক্স, কোম্পানি আইন, ইনশাল্লাহ 3 ক্যাটাগরির 3 জন। এবং আমাদেরকে পিএইচডি ফোরামে কমিটিতে রাখছে। আলহামদুলিল্লাহ, আমরা অচিরেই আস্তে আস্তে আইনগত বিষয়গুলো মোকাবেলা করব। ফেসবুকে নেগেটিভ, আমরা যেগুলো রিয়েলি নেগেটিভ মিথ্যা প্রচারণা বন্ধের ব্যবস্থা নেব, আরও অনেকগুলো পদক্ষেপ নেব, জানতে পারবেন। সাথে থাকুন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার সত্যিই ডেস্টিনিকে ভালোবাসে, ওনাদের মাধ্যমে আমাদের মুক্তি আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।